ঘরটা যখন গোছানো থাকে মনের ভিতরে মনে হয় একটা আলাদা শান্তি নেমে আসে। একটা গোছানো ঘর মানে শুধু পরিষ্কার জায়গা নয়, বরং সেখানে থাকে প্রশান্তির নিঃশ্বাস। ঘরের সৌন্দর্য শুধু দামি দামি ফার্নিচারে নয়, ঘরের সৌন্দর্য একজন গৃহিণীর ভালোবাসা ও তার সারাদিনের কঠোর পরিশ্রমের। ঘরে ঢুকে যদি একটা শান্তি অনুভব হয় তাহলে বুঝে নিও সেই ঘরের গৃহিণীটা অবশ্যই একজন সংসার প্রেমী। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। পুষ্প লাইফস্টাইলের নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি। সুন্দর একটা সকাল দিয়ে আজকের ভিডিওটা শুরু করেছি। সুন্দর একটা সকাল, সুন্দর দিনের একটা সূচনা। বাইরে প্রচুর বাতাস বইছে। এমন দিন আমার অনেক বেশি পছন্দের। আকাশটা মেঘলা মেঘলা থাকবে আর বাইরে বাতাস থাকবে। এমন দিনে দেখবেন কাজ করতে অনেক বেশি ভালো লাগে। জুম্মা মোবারক জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আপনাদের সাথে শুক্রবার স্পেশাল ব্লগ শেয়ার করব। সকালে নাস্তা খাওয়ার পর একটু সময় রেস্ট করি, তারপরে সংসারের কাজকর্মে লেগে পড়ি। যখন সংসারের কাজকর্ম লেগে পড়ি তখন কিন্তু আর রেস্ট করার সময় থাকে না। ঘর গোছানো, রান্না বান্না সবকিছু দূরের উপরে করতে হয়। আর পুরুষ মানুষরা যখন বাসায় থাকে তখন দেখবেন আপনি কোনো কাজ মনোযোগ সহকারে করতে পারছেন না। আপনি একটা কাজ করতে গেছেন, আমাকে এটা করে দাও, ওইটা করে দাও, এটা লাগবে, সেটা লাগবে। ওরা যেহেতু নামাজে যাবে, আমি পাঞ্জাবিগুলো আগে রেডি করে রেখেছি। এখন ওরা রেডি হয়ে চলে যাচ্ছে। মাশাল্লাহ, সবাই আমার পরিবারটার জন্য অনেক অনেক দোয়া করবেন। ওদেরকে বিদায় দিয়ে আমি আমার সংসারের কাজগুলোকে একদম ঠান্ডা মাথায় নিরিবিলিভাবে গুছিয়ে করব। আজকে তো শুক্রবার, স্পেশাল কিছু অবশ্যই রান্না করব। তার সাথে আমার সংসারটাকে একদম পরিপাটি করে গুছিয়ে ফেলবো। শুক্রবারের দিনটা দেখবেন একদম ঈদের দিনের মতো মনে হয়। সকালবেলা ঘুম থেকে উঠে সবাই নাস্তা খেয়ে আবার নামাজে যাওয়ার প্রস্তুতি, খাওয়া দাওয়া সবকিছু মিলিয়ে একটা অন্যরকম একটা দিন। কাজের শুরুটা করলাম আমার মায়ের খেলনাগুলো দিয়ে। এখনকার বাচ্চাদের দেখবেন খেলতেই চায় না, সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকে। ও যখন বেশিক্ষণ মোবাইল দেখে তখন আবার খেলনাগুলো দিয়ে বসায়। খেলাধুলার পর ওর খেলনাগুলোকে মাঝে মধ্যে ওকে দিয়ে গুছাই, যে খেলনাগুলো গুছিয়ে ফেলো, না হয় নষ্ট হয়ে যাবে, আবার পরে খেলতে পারবে। আবার মাঝে মধ্যে আমি গুছিয়ে দিই। খেলনাগুলোকে একটা নির্দিষ্ট জায়গায় রাখি, সে যাতে আবার পরে খেলতে পারে। বাচ্চাদের খেলার জন্য অবশ্যই তাদের খেলনা দিতে হবে, কারণ ওরা বাসার ভিতরে বন্দি থাকে। বাচ্চারা যদি খেলনা নিয়ে খেলাধুলা না করে তাহলে দেখবেন মোবাইলের প্রতি বেশি আসক্ত হবে। খেলাধুলার পর খেলনাগুলো আবার গুছিয়ে ফেলুন। ঘর কিন্তু অনেক গুছানো দেখাবে আর সুন্দর লাগবে, এলোমেলো লাগবে না। আজকে যেহেতু শুক্রবার, বাচ্চাদের স্কুল বন্ধের দিন, সেই জন্য আমি প্রতিটা রুমের বিছনার চাদর চেঞ্জ করে দিব। চাদরগুলো তুলে নেওয়ার পর আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি। কাপড়গুলো ধোয়া হতে হতে দেখা যাবে আমি সংসারের অন্যান্য কাজগুলো করে ফেলতে পারবো। আবার চাদরগুলো আমি রোদে মেলে দিতে পারবো। ছোট কাপড় রুমের ভিতরে মেলে দিয়ে শুকিয়ে যায়, চাদর পর্যাপ্ত জায়গা লাগে, বারান্দায় মেলে দিব, খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এখন আমি রুমে চলে এসেছি। এসে কিন্তু তুষকটাকে ভালোভাবে ঝেড়ে নিলাম। ছোট বাচ্চা থাকলে দেখবেন বিছনার মধ্যে লাফালাফি করে ধুলাবালু নিয়ে বিছনায় উঠে যায়, তখন চাদরের ফাঁক দিয়ে সে বালুগুলো তুষকের মধ্যে পড়ে। তো বিছানার চাদর বিছানোর আগে অবশ্যই তুষকটাকে ভালোভাবে ঝেড়ে নেবেন। তারপর চাদরটা টান টান করে বিছিয়ে দিবেন। চাদরটা যদি টান টান করে রুমের মধ্যে বিছানো থাকে, রুমটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এই চাদরটাই কিন্তু আমি মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে এনেছি। এটা যে আমি কখন বিছাবো আমি একদম অস্থির হয়েছিলাম। চাদরের প্রতি আমার সব সময় একটা দুর্বলতা কাজ করে। যখনই কোনো চাদর দেখি সেটা কেনার জন্য অস্থির হয়ে থাকি, আবার কেনার পর কখন এটা আমি বিছানায় বিছাবো তার জন্য অস্থির হয়ে থাকি। অনেক আপুরা আমাকে জিজ্ঞেস করে থাকেন আমার চাদরগুলো কোথা থেকে কিনি, অনেক সুন্দর। আসলে আপুরা যখন যে মার্কেটে যায়, যেটা যখন ভালো লাগে তখনই কিনে ফেলি। আমার চোখ যেখানে আটকায় আমি সেখানেই যাই। অনেকগুলো চাদর থাকে যেটা আমার চোখে লাগে, মনে লাগে, তখন আমি সেটা নেই। এই হলো আমার চাদর কেনার সিক্রেট। আমার রুমে সাদা কালারটাই বেশি ফুটে, কারণ আমার রুমের দেয়ালের কালারটা যেহেতু একটু বেশি গাঢ়, সেই জন্য সাদা কালারটা ফুটে। আবার কালারিং দিলে কেমন জানি রুমটা হিজিবিজি লাগে, তাই সব সময় সাদা কালারটাই নির্বাচন করি। তারপর যে কাজটি আমি করে নিচ্ছি সেটা হচ্ছে কাপড়গুলোকে আলমারির ভিতরে রেখে দিব। প্রতিদিন প্রচুর কাপড় ধোয়া হয়। কাপড় ভাঁজ করতে গেলে বোঝা যায়, মেশিন আছে, কাপড় ধুয়ে ফেলি, ভাঁজ করতে গেলে খুবই বিরক্ত লাগে। তারপরেও কিন্তু আমি কাপড় কোনো দিন এলোমেলো করে রাখি না, হয়তো একদিন সময় পড়ে থাকে, তারপর ভাঁজ করে ঠিকই আমি নির্দিষ্ট জায়গায় রেখে দেওয়ার চেষ্টা করি। কাপড় দেখবেন বাসাকে অনেক বেশি এলোমেলো করে
কাপড় যেখানে রাখবেন সেই জায়গাটা এলোমেলো থাকবে, তাই চেষ্টা করি সব সময় কাপড়গুলোকে গুছিয়ে নির্দিষ্ট জায়গায় রেখে দেওয়ার। 2 দিন বৃষ্টি থাকলে 4 দিন দেখবেন প্রচণ্ড গরম থাকে, আর গরমে নাজেহাল একটা অবস্থা। গরমের মধ্যে কিন্তু ধুলাবালু উড়ে বেশি, মাটি যখন শুকিয়ে যায় বৃষ্টি থাকে না, তখন কিন্তু ওই ধুলাবালুগুলো রুমের মধ্যে উড়ে আসে। একদিন যদি ফার্নিচার পরিষ্কার করা না হয়, পরের দিন দেখা যায় সব ফার্নিচার একদম সাদা হয়ে থাকে। এখন আমি ডাইনিং টেবিলটা খুব সুন্দর করে গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এরপর ডাইনিং টেবিলের উপরে যে জিনিসগুলো প্রতিদিনের মতো রাখি সেগুলো রেখে দিচ্ছি। বেশি কোনো জিনিস দিয়ে আমি ডাইনিং টেবিল একদমই হিজিবিজি করি না। একটা ফলের ঝুড়ি রেখে দিয়েছি, আর ট্রেতে করে একটা টিস্যু স্ট্যান্ড রেখেছি, কয়েকটা চামচ রেখেছি চামচের স্ট্যান্ডে, আর একটা ফুলদানি রেখেছি, আর খাওয়ার জন্য একটা পানির জগ রেখেছি। বাস এতটুকুই। আমি কিন্তু রাতে ঘুমাবার আগে রুমের যে জানালাগুলো আছে যেগুলো বন্ধ করা প্রয়োজন সবগুলো আমি বন্ধ করে দিই, হয়তো একটা খোলা রাখি যাতে আলো বাতাস বের হয়। রাতের বেলা দেখবেন হঠাৎ করে বৃষ্টি নামে, বা রাতের বেলা বাচ্চাদের নিয়ে থাকি, আমি জানালা খোলাও রাখি না। সকালবেলা উঠে আবার সবগুলো জানালা খুলে দিই যাতে রুমের মধ্যে পর্যাপ্ত আলো বাতাস ঢুকতে পারে। আজকে কিন্তু অনেক বাতাস, পুরো বাসাটা একদম ঠান্ডা হয়েছিল, আর ঠান্ডার মধ্যে কাজগুলো করেও আমি শান্তি পাচ্ছিলাম। কাজ করার সাথে ভিডিও করা এটা কিন্তু এতটা সহজ না। যারা আমরা ভিডিও করি তারা খুব ভালো করেই জানি। আমার কিন্তু অনেক তাড়াও ছিল, ওরা যখন নামাজ থেকে ফিরবে ওদেরকে কিন্তু মজার খাবারটাও দিতে হবে। কাজের ফাঁকে আমি রান্নাটাও চালু রেখেছি। আজকে আমার রেসিপিতে কাচ্চি বিরিয়ানি রান্না করতেছি। কোনো রেসিপি ফলো করে না, কারো রেসিপি ফলো করে রান্না করতে গেলে দেখা যায় দুনিয়ার জিনিসপত্র লাগে আর সময়টাও বেশি লাগে। নিজের রেসিপিতে সব সময় রান্না করবেন, রান্না দেখবেন অনেক বেশি মজা হবে। আলহামদুলিল্লাহ রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল, কারণ আমার ছেলেরা আমার খাবার খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে। মায়ের হাতের রান্না যেমনই হোক বাচ্চারা কিন্তু অবশ্যই প্রশংসা করে। মায়ের হাতের রান্নার তুলনা হয় না, মা যেভাবে রান্না করে সেভাবেই মজা হয়। আমি সব সময় যেটা বলি, আমি রান্নার পাশাপাশি সব সময় গড় গুছাই। দেখুন আমার রান্নাও প্রায় হয়ে এসেছে, গড়ও গুছানো প্রায় শেষ। আর একটা কথা কিন্তু অবশ্যই সত্য, একা হাতে আমি এত বড় বাড়ি এত বড় বাসা কোনোভাবে এত পরিপাটি করে গুছিয়ে রাখতে পারতাম না। যদি আমাকে খালা কাজে সাহায্য না করতো, খালা কিন্তু আমাকে সব কাজে সাহায্য করে। আমার যে কাজগুলো করা প্রয়োজন সেগুলো আমি করি, খালাকে দিয়ে যে কাজগুলো করানো প্রয়োজন খালা করে। দুজনে মিলে করি বলেই বাসা এত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। একদিন যদি খালা কাজে না আসে তখনই দেখা যায় আমার নাজেহাল অবস্থা শুরু হয়ে যায়। আমি কিন্তু কথা বলতেছি এর মধ্যে দেখুন বিমানের অনেক সাউন্ড পাওয়া যাচ্ছে। অনেকে কিন্তু এখন বিমান দেখেই ভয় পাচ্ছে, আসলে ভয় পাওয়ার কথা। আমরা চাইলে এই ঘটনাটা কোনো দিন ভুলতে পারবো না। যখনই বিমানের কথাটা মনে পড়ে তখন অনেক বেশি খারাপ লাগে, কি থেকে কি হয়ে গেল, অকালে এতগুলো প্রাণ জুড়ে গেল। টিভিটা খুলে খবর দেখলে শোনা যায় প্রতিদিন 2জন 3জন করে মারা যাচ্ছে। আল্লাহ যারা মারা গেছে সবাইকে তুমি বেহেশত নসিব করো, আর যারা হসপিটালে শুয়ে কাতরাচ্ছে সবাইকে তুমি সুস্থতা দান করো, আমিন। ঘরের সমস্ত কাজ শেষ করে ফেলেছি, আমার রান্নাও শেষ পর্যায়ে এসে ঘরের ভিতরের যে গাছগুলো আছে ইনডোর প্লান্ট সবগুলো গাছের পাতার মধ্যে পানি স্প্রে করে দিচ্ছি। প্রতিদিন চেষ্টা করি গাছের পাতাগুলোকে একটু পানি স্প্রে করে দেওয়ার। গুঁড়াগুলো যখন ভিজা থাকে তখন কিন্তু পানি দেই না, গুঁড়াগুলো যখন শুকিয়ে যায় তখন পানি দিয়ে দিই। আমার কাজ শেষ করতে করতে ওরা কিন্তু নামাজ থেকে চলে এসেছে। এখন আমি গোসল করব, তারপর নামাজ পড়ব। সারাদিন কাজকর্ম যাই করি, কাজের পরে যখন আপনি নামাজ পড়বেন তখন দেখবেন আলাদা একটা শান্তি অনুভব করবেন। ওরা বাবা ছেলেরা মসজিদে গিয়ে নামাজ পড়েছে, আমরা মা মেয়ে দুজনে মিলে বাসায় নামাজ পড়ব। এত কষ্ট করে যে এত সময় নিয়ে ঘরটা গুছালাম সেটাই এখন আপনাদের সাথে একটু শেয়ার করছি। আজকে কিন্তু প্রিয় আপুদের কাছে ভিডিও শুরুতে লাইক চাইতে ভুলে গিয়েছি। যারা এই ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আর ইতিমধ্যে যে আপু ভাইয়ারা আমার চ্যানেলটি একটু একটু করে বড় করতে সাহায্য করছেন, আপনাদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা।
আমার চ্যানেলে যেহেতু লাইফস্টাইল ব্লগগুলো শেয়ার করি, কাজগুলো হয়তো ঘুরে ফিরে আসে, আজকে এই কাজ কালকে ওই কাজ, কিন্তু দেখা যায় একই কাজ শেয়ার করি। যাদের ভালো লাগে তারাই অবশ্যই ভালোবেসে দেখবেন, আর যাদের বিরক্ত লাগে তাদের আসলে আমার কোনো জোর করার কিছু নেই। আপনাদের ভালো লাগলেই দেখবেন, আর না লাগলে চলে যেতে পারেন, সেটা আপনাদের একান্তই নিজস্ব মতামত। আমার আপুরা কিন্তু ইদানিং অনেক বেশি হিসেবি হয়ে গেছে, তারা কিন্তু একদমই লাইক দিতে চান না। জানি না আপনারা কি আমার প্রতি রাগ করেছেন কিনা। আমি কিন্তু আপনাদের সবাইকে অনেক 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 ভালোবাসি, কারণ আপনারাও আমার একটা পরিবার। আবার অনেক আপুরা কিন্তু আমার কথায় এসে ভুল ধরেন, ছোট বোন হিসেবে মাফ করে দিবেন, মানুষ মাত্রই ভুল। আমি খুব ছোট্ট একটা মানুষ, কথায় ভুল হতেই পারে। যদি কোনো কথায় ভুল হয় অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, তাহলে দেখবেন আমার ভুল কথাগুলো আপনাদের কাছে ভালো লাগছে। যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া শেষ করে সবাইকে নিয়ে ছাদে আসলাম। ছাদে এত সুন্দর একটা বিকেল, মিস করতে চাচ্ছিলাম না। ছেলে মেয়ে হাজবেন্ড সবাই মিলে ছাদে আসলাম। আকাশটা মেঘলা, মিষ্টি একটা বাতাস আর সুন্দর ফুলের বাগান, আর চোখের সামনে এই যে ছোট্ট ছেলে মেয়েগুলো খেলাধুলা করছে, এটাই কিন্তু আমার শান্তি। যেটা আমি চেয়েছিলাম, আমার ছেলে মেয়েগুলো সুন্দর একটা পরিবেশে, খোলামেলা একটা পরিবেশে ওদের প্রাণ খুলে খেলাধুলা করবে আর সুন্দরভাবে বড় হয়ে উঠবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার সেই ডাক কবুল করেছে। আল্লাহর কাছে আমি সব সময় শুকরিয়া আদায় করি। স্বামী, সন্তান, গড়, এগুলো হচ্ছে আল্লাহর একটা নিয়ামত। প্রতিটা মেয়ের স্বপ্ন থাকে এমন একটা সংসার হবে, স্বামী হবে, সন্তান হবে, গড় হবে। স্বপ্ন দেখলে কি হবে, সবার ভাগ্যে কিন্তু এই স্বপ্নটা পূরণ হয় না, সবার ভাগ্যে এই সুখটা থাকে না। আমার মন থেকে অনেক অনেক দোয়া করি, যে যেখান থেকে কষ্টে আছেন, যারা সন্তান চাচ্ছেন, আল্লাহ যাতে তাদের মনের আশা পূরণ করে। আবার অনেক স্ত্রীদের ভাগ্যে দেখবেন অনেক বদস্বামী পড়ে, তাদের স্ত্রীর কথা একদমই শুনতে চায় না, অনেক অশান্তি দেয়। এটা কিন্তু একটা মানসিক অশান্তি। হাজবেন্ড যদি ভালো না পড়ে, একটা মেয়ের জীবন কিন্তু ধ্বংস হয়ে যায়। হাজবেন্ড ভালো হলে দেখবেন সুন্দর একটা সংসার পাচ্ছেন, মানসিক যে অশান্তিটা সেটা একদমই বুক করতে হয় না। সব দিক দিয়ে একজন ভালো হাজবেন্ড তার স্ত্রীকে সাপোর্ট করে। এই কথাগুলো আমার নিজের বাস্তব ও অভিজ্ঞতা থেকে বললাম। আজকে ছাদে অনেক আগেই চলে আসছিলাম, প্রায় 1-1.5 ঘন্টার মতো ছিলাম। গাছে কিছু মালটা ছিল, সেগুলো পেরে নিলাম। আগে ছাদে অনেক মালটা গাছ ছিল, মালটাও ছিল, যত্নের অভাবে গাছগুলো নেই। অনেক আম গাছ ছিল, মালটা গাছ ছিল, লেবু গাছও ছিল, সব গাছ মরে গেছে। আসলে বাসায় সব কিছু খেয়াল রেখে, বাচ্চাদের খেয়াল রেখে ছাদে এসে যে সব কিছুর খেয়াল রাখবো, সেটা আর করতে পারি না। আবার ছাদে আসলে বাসায় যেতেও ইচ্ছে করে না, এত সুন্দর পরিবেশ। 5 মিনিট পর পর কিন্তু বিমান ওঠানামা করতেছে। এখন কিন্তু বিমান কেউ পছন্দ করে না, তারপরও ছাদে আসলে এই দৃশ্যটা দেখলে অনেক ভালো লাগে। বিমান আমি আগে থেকেই ভয় পাই, মনে হয় শূন্যের মধ্যে এত বড় বিমানটা কিভাবে উড়ে। সব সময় মনের মধ্যে যে একটা সংকট ছিল, ভয় ছিল, এখন কিন্তু ইদানিং তাই হচ্ছে। ইদানিং বিমান দুর্ঘটনা অনেক বেশি শোনা যাচ্ছে। 3 ভাই মিলে ছোট বোনটাকে রাগাচ্ছিল, বলছিল বাবা তোমাকে ভালোবাসে না, মাম্মি তোমাকে ভালোবাসে না, আমাদের ভালোবাসে। সে কিন্তু মন খারাপ করছিল। যাই হোক, আজকের জন্য তাহলে আমি এখানেই বিদায় নিব। আবার চলে আসবো নতুন আরও একটি ব্লগ নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।